ওয়েভ এন্ড অসিলেশনস তো স্যার মিডের আগের কোশ্চেন, আগের টপিক। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তোমাদের ফাইনাল তো ফুল সিলেবাসের উপরে হবে। জি স্যার। সেই জন্য আমি এখান থেকে আসলাম। তো এটা এত স্লো কেন? পুরো বইটাই চলে আসছে এখানে। আচ্ছা, এইখানে ওয়েবসাইট অসিলেশনে আমাদের আসলে মিডের কোশ্চেন ছিল, একটা ফুল কোশ্চেন ছিল এখান থেকে। তো এর ভিতরে এই অংশটা বাকি ছিল যে একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও বের করা যায়। তো ফাইনালের জন্য আমাদের এখান থেকে এটা পড়তে হবে, এভারেজ কাইনেটিক এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল। টোটালটা এই পরের অংশটা আমাদের মিডে ছিল। আর আমরা চাইলে একটা এক্সারসাইজ ছিল। আমরা এই এক্সারসাইজটা দেখবো 1.7। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেখবো, পাশাপাশি আমরা এই এক্সারসাইজটা দেখবো 1.7। জি স্যার। আর পরে আছে আমাদের লিসাজাস ফিগার্স। এগুলো কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশনের মধ্যে পড়ে। এখান থেকে আমরা পেজ অসংখ্য এক্সারসাইজ। বই থেকে ধরো, শেষে হয় না দেখি। এত শেষ হচ্ছে। আচ্ছা, এরপরে ছিল আমাদের চ্যাপ্টার 2, লিসাজাস ফিগার্স। তো লিসাজাস ফিগারে মেইনলি আমরা দুইটা থিওরি পড়েছিলাম। একটা ছিল 2.2, যেটা যে কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন। তো এটা আমরা ফাইনালে পড়বো, কারণ মিডে এটা ছিল না। আর পাশাপাশি এই থিওরি ডেফিনেশনটা কি স্যার ইম্পর্টেন্ট? ডেফিনেশনটা আসলে একটা প্রশ্ন পড়তে গেলে তো ডেফিনেশন পড়তে হয়, কারণ হচ্ছে যদি ডেফিনেশন নাও আসে, তুমি যখন থিওরি লিখতে যাবে আসলে দুই একটা লাইন তো টেক্সট লিখে শুরু করলে ভালো হয়। তো সেটা আসলে ডেফিনেশনের ভিতরে থাকে। আর এটার সাথে এই থিওরিটা ইকুয়েশন 8 পর্যন্ত। আর এর সাথে হচ্ছে দুইটা এক্সারসাইজ আছে, যেমন এক্সারসাইজ এই 2.1 আর 2.2। 2.2, তাহলে আমরা এই দুইটা এক্সারসাইজও করবো সাথে। জি স্যার। আর রাইট অ্যাঙ্গেল এটা তো মিডে ছিল, এটা আসার সম্ভাবনা কম, রিপিটিশন যদি না হয়।
আর একটা ছিল আমাদের পরের চ্যাপ্টারে, এটা হচ্ছে ফ্রি ফোর্স অ্যান্ড রেজোন্যান্ট ভাইব্রেশন, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে আমরা আনড্যাম্প ভাইব্রেশনটা আসলে সিম্পল হারমোনিক মোশন, ইকুয়েশন 4 যেটা, এটা আমরা আগেই পড়ে আসছি, যে একটা সিম্পল হারমোনিক ওয়েভের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখান থেকে আমরা ড্যাম্পটা ভালো করে পড়বো, যে ড্যাম্প ভাইব্রেশন উইথ সলিউশন। আমরা ক্লাসে কিন্তু আরেকটু ডিটেলস লিখেছিলাম, তোমাদের মনে আছে সলিউশনটা কিভাবে করতে হয়। তো আমরা আসলে ক্লাসের খাতা দেখে এটা আসলে সলিউশনটা একটু ক্লিয়ার হবো আর একটু ডিটেলস লিখবো। ডেরিভেশন। হ্যাঁ, ডেরিভেশনটা, যে আমার এটার সলিউশনটা আমরা কিভাবে করি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা এখানে যেভাবে এসেছে, মাঝখানে কিছু লাইন মিসিং আছে। তো মিসিং লাইনগুলো আমরা আসলে অনেকগুলো লাইন ক্লাসে লিখেছিলাম, তোমরা খাতা দেখলেই এটা পেয়ে যাবা। এটা একটা। আর ফোর্সের, এটা যে ড্যাম্প ডেফিনেশন সহই পড়বো আমরা। আর এখানে 3.4 একটা এক্সারসাইজ আছে, এই যে এক্সারসাইজটা, এটা ড্যাম্পের এক্সারসাইজ। ড্যাম্পের যে ইকুয়েশন, ওই ইকুয়েশনটাই এখানে দেওয়া আছে। এখান থেকে বলা হয়েছে ভেলোসিটি বের করতে, ওইটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এখান থেকে আমরা কিভাবে ভেলোসিটি ক্যালকুলেট করব। তো এক্সাম্পল 3.4 যেটা, এটা আমরা প্র্যাকটিস করব, যে এই টাইপের প্রশ্ন আসলে যেন আমরা লিখতে পারি। আর একটা হচ্ছে আমরা এই ফোর্সের ডেফিনেশনটা পড়ব, ফোর্স ভাইব্রেশনটা কি, যে একটা ভাইব্রেশন যখন ড্যাম্প হয়ে যায়, এটাকে আমরা কন্টিনিউ করার জন্য বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি। তো সেটাই হচ্ছে আমাদের ফোর্স ভাইব্রেশন। তো থিওরিটা দেখতে পারো যদি সময় থাকে, একটু বড় এই থিওরিটা। ফোর্স ভাইব্রেশনে কি স্যার ওই ডেরিভেটিভ আছে স্যার? ফোর্সের ডেফিনেশনটা যে, জাস্ট ডেফিনেশন। হ্যাঁ, মোটামুটি। আর ওয়েভ মোশন থেকে বোধহয় আমাদের কোশ্চেন ছিল আগে, এবার নাও থাকতে পারে। আমরা এরপরে আসলে ওয়েভ মোশনের মেবি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমাদের ইয়েতে ছিল মিডে, যে ওয়েভ মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা ছিল। আপাতত আমরা এখান থেকে আহ, কি বলবো, আচ্ছা আমরা এই থিওরিটা পড়েছিলাম না, এনার্জি অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ, এটার এই ডেরিভেশনটা দেখবো। যে ওখানে আমরা সিম্পল হারমোনিক মোশনের বেলায় টোটাল এনার্জি বের করেছিলাম, যে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ঠিক এখানে এক্স্যাক্টলি ওইটা করা হয়েছে। কাইনেটিক এনার্জি, এই যে প্রথমে বের করা হয়েছে পটেনশিয়াল এনার্জি, তারপরে করা হয়েছে কাইনেটিক এনার্জি, করে দুইটা যোগ করে দিস ইজ টোটাল এনার্জি। তো এই ইকুয়েশন 7 পর্যন্ত আমরা একটু দেখতে পারি ওয়েভ মোশন থেকে। এটা কোশ্চেনটা তো কি? মিডে, হ্যাঁ, সরি, স্যার এটা তো মিডে ছিল, এই যে প্রোগ্রেসিভ ওয়েভ এটা ছিল। এনার্জি। ও, তাহলে মিডে থাকলে স্যার এটার ম্যাথ ছিল বাট হচ্ছে ইকুয়েশন প্রমাণ করাটা ছিল না। এক্সারসাইজটা ছিল না, এক্সারসাইজটা ছিল, সেটাই আমার ওরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা একটু দেখে রাখবা, দুই একটা জিনিস তো ভাবে পড়া লাগতেই পারে। যে প্রোগ্রেসিভ ওয়েভের টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি এখানে একটু আলাদা, যেহেতু সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশনটা আলাদা ওয়েভের। তো এই কারণে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি একটু আলাদাভাবে আসছে। আর যেমন পটেনশিয়াল এনার্জিতে এখানে আমরা ইন্টিগ্রেট করেছি, আগে ইন্টিগ্রেশন ছিল। আর কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার। তো এম ভি স্কোয়ারের এখানে আমরা রো ইউজ করে লিখি, যেখানে এখানে আমরা এনার্জি ডেন্সিটি যেহেতু বলছি, ওই জন্য আমরা ভলিউমে চলে আসছি। আগে এম হাফ এম ভি স্কোয়ার ছিল, এখানে এম এর জায়গায় শুধু আমরা রো ইউজ করেছি, এটাই ডিফারেন্স।
আর তোমাদের এটা করা আছে, একবার দেখলেই হবে, আমার মনে হয় খুব কঠিন হবে না। তো সিম্পল হারমোনিক মানে ওয়েভস এন্ড অসিলেশনের এইটুকুনি সিলেবাস। তাহলে আমাদের ওখানে মেইন থিওরি থাকলো এভারেজ কাইনেটিক এনার্জি, লিসাজার স্পিকারের স্টেট লাইন, আর ড্যাম ভাইব্রেশনের থিওরি, আর এখানে থাকলো এই এনার্জি প্রোগ্রেসিভ ওয়েভের এনার্জি থিওরি। চারটা থিওরি থাকলো, আর সাথে কয়েকটা এক্সারসাইজ থাকলো। লিসাজার স্পিকারে থাকলো, ড্যাম ভাইব্রেশনে থাকলো, আর সিম্পল হারমোনিক মোশনে থাকলো। তো এটা নিয়ে আমাদের ওয়েভস অ্যান্ড অসিলেশন আপাতত শেষ। আমরা ইলেকট্রিসিটিতে আমি বোধহয় ক্লাসে বলেছিলাম যে আমরা ফ্যারাডেস ল ডেফিনেশন আর এক্সপ্লেনেশন, এবং গসেস ল ডেফিনেশন এক্সপ্লেনেশন, এই দুইটা জিনিস পড়বো। স্যার আরেকবার স্যার একটু। হ্যাঁ, সরি। লাস্টেরটা স্যার একটু আরেকবার বলুন। এখানে এই যে এনার্জি, মানে ওয়েভ মোশন থেকে আমরা শুধু এনার্জি না অফ না এ স্যার, এটা না, প্রোগ্রেসিভ ওই যে ওয়েভ, ফ্যারাডেস ল থেকে যেটা বললেন। ও ফ্যারাডেস ল আর গসেস ল ডেফিনেশন আর এটার এক্সপ্লেনেশন। ডেফিনেশনটাকে যেখানে যেভাবে আমরা প্রুফ প্রুফ করি আর কি, ডেফিনেশন আর ডেফিনেশনের প্রুফ, এটাকে আমি বলেছি এক্সপ্লেনেশন। এটাই। স্যার নোটের গুলো স্যার। তাহলে এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের অপটিক্সের আচ্ছা, আমরা ইন্টারফারেন্সে কোহেরেন্ট সোর্স, এটার ডেফিনেশনটা শিখব, যে কোহেরেন্ট সোর্স কাকে বলে, বা কোন ধরনের সোর্সকে আমরা কোহেরেন্ট সোর্স বলি, এটা একটা। আর এই থিওরি ছিল দুইটা। ইন্টারফারেন্সের এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের একটা কম্পালসারি কোশ্চেন থাকবে। তো এখানে ইন্টারফারেন্সের আমরা যা পড়েছি সবগুলোই পড়বো, যেমন কোহেরেন্ট সোর্স কি, এখান থেকে আমরা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স, যে আমাদের একটা স্ক্রিনে যদি আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করতে চাই, তাহলে সিম্পলি আমাদের পাথ ডিফারেন্স তৈরি করতে হবে, দুইটা সোর্সের মধ্যে পাথ ডিফারেন্স থাকতে হবে। তো এখানে সেটা দেখায় আমরা দেখাইছিলাম যে যদি পাথ ডিফারেন্স ডেল্টা হয়, তাহলে তাদের জন্য ইন্টারফারেন্সের একটা কন্ডিশন তৈরি হয়। আমরা এই যে স্পেশাল কেসে এসে একবার বলেছি যে দিস ইজ লাইক ইন্টারফারেন্স, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটার কোশ্চেনটা কিরকম আসতে পারে? কোশ্চেনটা যদি এরকম হয় যে আমি সিচুয়েশনটা যদি বলে দিই যে আমাদের একটা সোর্স আছে, কোহেরেন্ট সোর্স আছে, আমাদের স্ক্রিন আছে, তো আমরা আসলে কিভাবে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমরা এই থিওরিতে যাব যে আসলে দুইটা সোর্সের মধ্যে যদি ফেজ ডিফারেন্স ডেল্টা থাকে, তাহলে ডেল্টাটাকে আমরা প্রথমে ক্যালকুলেট করার চেষ্টা করেছি। তোমরা এখানে দেখো যে আমরা এই ডেল্টাটার উপরে প্রেসার দিয়েছি, যে সাইন ডেল্টা, এবং সেখান থেকে আমরা হচ্ছে আর এস স্কোয়ার, যেটা আমরা বলছি অ্যাম্প্লিচিউডের স্কোয়ার। তো এখানে অ্যাম্প্লিচিউডটাকে আর দিয়ে লেখা হয়েছিল, তো অ্যাম্প্লিচিউডের স্কোয়ার বের করে সেখানে আমরা ডেল্টার সাথে রিলেশন তৈরি করেছি, যে ডেল্টার সাথে আর স্কোয়ারের সম্পর্ক কেমন হলে কনস্ট্রাকটিভ হবে, কেমন হলে না। তার মানে আমরা যদি বলি যে এরকম একটা সিচুয়েশন আছে, তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করা শর্ত কি, তাহলে আমরা সরাসরি স্পেশাল কেস দুইটা এক্সপ্লেন করবো এখান থেকে, যে যদি এই কেস হয়, ডেল্টার ভ্যালু যদি এরকম হয় দুইটা ওয়েভের মধ্যে, সেক্ষেত্রে ইন্টারফারেন্স আইদার কনস্ট্রাকটিভ হবে অথবা ডিস্ট্রাকটিভ হবে।
তুমি থিওরিটা ভালো করে পড়লে আসলে প্রশ্ন আসলে তুমি ধরতে পারবা যে এটাই মিন করে। আর ইন্টারফারেন্স এটা পড়তে হবে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দুইটা কাছাকাছি, কিন্তু এখানে আমরা এক্স্যাক্টলি ফ্রিঞ্জ এর পজিশন গুলা বলতে পারি। যে আমরা এখানে বিটাটা ফ্রিঞ্জ এর উইথ বের করতে পারি এই থিওরি দিয়ে। যে আমরা আগেরটা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট, এখানে শুধু আমরা ইন্টারফারেন্সের বেসিক টা আলোচনা করেছি যে ইন্টারফারেন্সের ফ্রিঞ্জ হতে গেলে ম্যাক্সিমাম কোথাও মিনিমাম হয় কোথাও ম্যাক্সিমাম হয় সেটা বলা। আর পরে এসে আমরা বলছি যে ম্যাক্সিমাম বা মিনিমাম এগুলোর উইথ কেমন হয়, আর একটা হচ্ছে এগুলো আহ, কতটা সেপারেটেড থাকে। তো এটাকে আমরা বলি থিওরি অফ ইন্টারফারেন্স ফিল্ডস। এখানে আমরা সরাসরি তোমরা দেখো যে বিটা ক্যালকুলেট করেছি, যে বিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি। তো এটা আমরা এইভাবে বলতেই পারি থিওরি, যে থিওরি অফ ইন্টারফারেন্স ফিল্ডস। তো সেটা আমরা পড়বো ভালো করে দুইটা থিওরি। পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু এক্সারসাইজ আছে এই বিটা নিয়ে। তো এক্সারসাইজ গুলো দেখতে হবে, এটা আমি ক্লাসেও বলেছিলাম, ক্লাস টেস্টের সময় দিয়েছিলাম। তো এই এক্সারসাইজগুলো দেখবো, মোটামুটি তুমি এক দুইটা দেখলেই বুঝতে পারবা যে ইকুয়েশনটা তোমার কমন ইকুয়েশন, তুমি প্যারামিটারগুলো কিভাবে ইউজ করবে এবং সেগুলো তুমি ধরতে পারো কিনা যে কোনটা কিসের ভ্যালু। তো সেটার জন্য খুব সিম্পলি এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো এটা পড়বো। আর আরেকটা জিনিস পড়বো আমরা এখান থেকে, সেটা হচ্ছে এইটা ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট থিন ফিল্ম, যেটা আমরা 8.16 এখানে দেওয়া। এটা আমরা কিন্তু ভালো করে পড়বো যে একটা থিন ফিল্মের ইন্টারফারেন্স কিভাবে হয়। স্যার সিটিতে আসছিল না স্যার। আসুক, সিটিতে আসলে সমস্যা নাই। তাহলে এটা তোমরা সিটিতে তাহলে অনেকেই লিখছো এটা, তাহলে এটা আমরা আবার পড়বো। স্যার এটা কি হচ্ছে আপনার নোট থেকে পড়লে হবে স্যার? হ্যাঁ, নোট থেকে পড়ো, বই থেকে দেখে নাও। এখন যেহেতু বই অ্যাভেলেবল আছে, নোটের সাথে বইটা একটু বই চেক করে বই নিতে হয়। একটু অনেক বড় করে দেওয়া আছে, ডিসক্রাইব বেশি। ঠিক আছে, বাট তোমার হয় কি পরীক্ষার হলে তো আমরা কিছু জিনিস ভুলে যাই, মনে রাখতে পারি না। তো তুমি যদি পড়ার সময় একটু বেশি পড়ো তাহলে কিছু ভুলে গেলেও তোমার কাছে একটু অবশিষ্ট থাকবে আর কি। তো একদম শর্ট করে পড়লে দেখা যায় কোনো কারণে কোনো কিছু ভুলে গেলে মিলানো টাফ হয়। তো যেহেতু বইটা আমি অ্যাভেলেবল করে দিয়েছি, তুমি একটু ক্রস চেক করে নিও, এতে তোমার সুবিধাই হবে। তুমি বারবার বিভিন্ন জায়গা থেকে দেখলে জিনিসটা আরো মাথার ভেতরে ভালো গেঁথে থাকে। তো আমরা এই থিওরিটা পড়বো, এই যে ইকুয়েশন 5 পর্যন্ত। আর এটা দিয়ে বোধ হয় এটা এক্সারসাইজ ছিল, কোথায় জানি। উম, আচ্ছা, এখান থেকে আমরা এই নিউটন রিং এর থিওরিটা আমরা ল্যাবে করেছি। আমরা এখান থেকে দুইটা এক্সারসাইজ করব, এক্সারসাইজ 8.47 আর 48, না সরি, 48 আর 49। আমরা এই দুইটা এক্সারসাইজ এখান থেকে দেখে রাখবো নিউটন রিংস রিলেটেড। এক্সারসাইজ এক্সাম্পল 4.48, 8.48 আর 8.49। নিউটন রিংস যেহেতু এক্সপেরিমেন্ট করেছি আমরা, ওইখান থেকে আর না পড়লেও হবে, ওইখানে একটা জিনিস তো বারবার পড়া যাবে না। স্যার হচ্ছে আর তাহলে ইন্টারফারেন্স, ডিফ্রাকশনে, হ্যাঁ সরি, ইন্টারফারেন্স থেকে স্যার ওবি আসবে স্যার। ইন্টারফারেন্স, মানে অপটিক্স টপিক থেকে স্যার ওবি কোশ্চেন মানে হচ্ছে কম্পালসারি যেটা। হ্যাঁ সেটা ইন্টারফারেন্স থেকে থাকবে। হ্যাঁ সেটা আমি বললাম শুরুতেই, যে আমরা ইন্টারফারেন্সের চ্যাপ্টারের একটু সব পড়ার চেষ্টা করব। ডিফ্রাকশনে এসে আমরা ফ্রেনেল ডিফ্রাকশন আর ফন হফার ডিফ্রাকশন এই দুইটা ডেফিনেশন দিয়েছিলাম। এটা ওই যে ওই লেকচারে আছে, দেখো পাওয়ার পয়েন্টের ওইটাতে প্রেজেন্টেশনে আছে। এখান থেকেই আমি লিখেছিলাম আসলে, এটার ভেতরে আছে। আর এই থিওরিটা আমরা পড়েছিলাম।
যে 9.22 যেটা ফ্রনহোফার ডিফ্রাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট। তো এইটা আমরা পড়বো, এটা ড্রয়িং সহ। এটা আসলে বেসিক্যালি এই ড্রয়িংটাই এক্সপ্লেন করা হয়েছে, এটা আমরা পড়বো। আর এই থিওরি থেকে শেষে দেখো একটা এক্সারসাইজ আছে 9.9 আর 9.10। আমরা এই এক্সারসাইজ দুটা করব। এই থিওরিটা কিন্তু পড়তে হবে, এটা টর্নওভার তো স্যার ডিফ্রাকশন স্লাইডে অ্যাট এ আছে মনে হয়। সিঙ্গেল স্লিট। হ্যাঁ, এটা স্লাইড থেকেও পড়বা, এখান থেকেও পড়বা, এখানে ডিটেল আছে। এটা একবার পড়লেই হয়ে যাবে, কারণ তুমি ফিগারটা যখন আঁকবা, এই ফিগারটাই শুধু এক্সপ্লেন করা যে লাইট কোথায় সোর্স থেকে একটা কনভেক্স লেন্সে যাচ্ছে, সেখান থেকে একটা স্লিটের ভিতর দিয়ে আর একটা কনভেক্স লেন্স হয়ে স্ক্রিনে এসে পড়ছে। তো যেহেতু দুই পাশে দুইটা কনভেক্স লেন্স ইউজ করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে ফ্রনহোফার ডিফ্রাকশন, যে সোর্স ইনফাইনাইটে আছে এরকম একটা কনসেপ্ট। ফ্রনহোফার ডিফ্রাকশন হলে গেলে অবশ্যই আসলে লেন্স ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে ম্যাক্সিমা আর মিনিমার যে কন্ডিশন দুইটা, সেটা এখানে বের করা আছে। আর দুইটা এক্সারসাইজ আছে 9.1, 9.10। তো এটাই আমাদের মোটামুটি অপটিক্স। আমি যথেষ্ট ছোট করে দিচ্ছি, এরপরে পরীক্ষায় কিন্তু ভালো না লিখলে পরে খবর আছে। ওইগুলো। স্যার এক্সারসাইজ কোনটা কোনটা বলছেন? হ্যাঁ, বুঝিনি, সরি। স্যার নাইন লাস্টে পয়েন্ট দুইটা নাইন নাইন এক্সারসাইজ পয়েন্ট বলছেন টেন যে? একটু স্পষ্ট করে বলো, দুজন মনে হয় বলছো। স্যার এক্সাম্পল না, 9.9 আর 9.10। হ্যাঁ, 9.9, 9.10। এরপরে আছে আমাদের, আচ্ছা এখান থেকে যে একটা শিট ছিল, আহ, এখান থেকে আমি লরেন্স ট্রান্সফরমেশনটা এটা পড়তে বলেছিলাম। লরেন্স ট্রান্সফরমেশনের এই থিওরিটা পড়তে হবে রিলেটিভিটি থেকে আর কি, এটা রিলেটিভিটির অংশ থেকে। এই যে টাইমের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইকুয়েশন 14 যেটা, এটা ডিরাইভ করা আর কি। এর বইতে খুব ভালোভাবে নাই, অন্য বিভিন্ন সোর্সে এটা লরেন্স ট্রান্সফরমেশন বিভিন্নভাবে আছে। তোমাদের আগের ইন্টারমিডিয়েটের বইয়ে মনে হয় ছিল। তো যেটা সহজ হয় সেটা পড়তে পারো, যে লরেন্স ট্রান্সফরমেশনের এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম আর টি প্রাইম, এই তিনটার ভ্যালু বের করা। আর আমরা আরেকটা পড়বো টাইম ডাইলেশন যেটা, সেটা আমরা ইয়ে থেকেই পড়বো, আমাদের বাইজারের বই থেকে পড়বো। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বলেছিলাম, ম্যাস এনার্জি আর লরেন্স ট্রান্সফরমেশন, এই দুইটাই আছে এখানে, লরেন্স ট্রান্সফরমেশন আর ম্যাস এনার্জি রিলেশন। তো এই শীটটা আমরা পড়বো ফাইনালের জন্য। আর আর যেটা পড়বো সেটা হচ্ছে এই বাইজারের বইটা, এখান থেকে আমরা হয়ে গেল ফ্রেম অফ রেফারেন্স, এ টাইম ডাইলেশন। স্যার লরেন্স এটা, থেকে স্যার এক্সাম্পল, হ্যাঁ সরি, লরেন্স আর হচ্ছে মাস এনার্জি থেকে এক্সাম্পল মাস গুলো কি এনার্জি স্যার? থেকে। হ্যাঁ, একটা এক্সাম্পল যদি আমরা দিই যে এই পরিমাণ মাস থাকলে সেটা এনার্জি, ইকুইভ্যালেন্ট এনার্জি কেমন হবে, এটা দেখতে পারো। খুবই সিম্পল এক্সারসাইজ। ওই ইকুয়েশনে যে আমি যদি, ঠিক আছে, যদি 20 গ্রাম মাসকে এনার্জিতে কনভার্ট করি, কতটুকু মাস হয়, বা 1 কেজি মাসকে এনার্জিতে কনভার্ট করলে ইকুইভ্যালেন্ট মাস কতটুকু হয়, ইউনিটটা খেয়াল রাখার জন্য। এটা তো কি হিউজ পরিমাণে এনার্জি তৈরি হয়। আর টাইম ডাইলেশন, ওই লরেন্স ট্রান্সফরমেশনের যে কনসেপ্টটা, ওইটা আমরা এখানে ইউজ করব। এটা প্র্যাকটিক্যাল একটা এক্সারসাইজ এখানে দেওয়া আছে।
যে একটা অপটিক্যাল ক্লক ইউজ করে আমরা এখানে টাইম ডাইলেশনের একটা এক্সারসাইজ এটা ক্লাসে করেছিলাম। এটা আমরা মেবি ওই অনলাইন ক্লাসের ভিতরে ছিল, বাট এটা এখান থেকেই পড়বা। আহ, আর সাথে হচ্ছে এটার একটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজ এই যে এটা 1.1। তো এই টাইপের এক্সারসাইজ যেন আমরা সলভ করতে পারি, মানে জাস্ট ওই থিওরিটা আমরা কতটা বুঝলাম সেটা একটা ইস্যু। যে সাধারণত এই সাধারণত এই ধরনের যে টাইমের ডাইলেশন যে হয় বা টাইম যে আর একটা প্যারামিটার সেটা যে চেঞ্জ হয়, এটা আসলে খুব ইউজুয়ালি আমাদের যে স্পিড, এই স্পিডের বেলায় এটা অ্যাপ্লিকেবল না। এটা খুব হাই স্পিডের কোনো বিষয়ের জন্য আমাদের এটা অ্যাপ্লিকেবল। যে আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়ি সেখানে একটা গামা বা একটা ফোটন যে স্পিডে চলে, তখন আসলে এগুলো বেশি ইফেক্টিভ। তো এইখানে এই জন্য এক্সারসাইজটা একটু করতে হবে। যেখানে একটা স্পিড বের করা করা হয়েছে, যে সাধারণত কোন ধরনের স্পিডের বেলায় আমরা এগুলো বেশি ইফেক্টিভ হয় সেটা বোঝার জন্য। তো আমরা টাইম ডাইলেশন থেকে একটা এক্সারসাইজ প্র্যাকটিস করব, ইকুয়েশনটা থেকে আর ম্যাথ এনার্জি থেকেও করব। তো এটাই রিলেটিভিটি, এই চ্যাপ্টারটা। আর এরপরে আমাদের আছে হচ্ছে লাইক ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো ইলেকট্রিক ইফেক্টের আমরা ল পড়ব, লজ অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। সাধারণত তিনটা ল আছে, কোনো কোনো বইতে চারটা লর কথা বলেছে। যে একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট ইনসিডেন্ট হতে গেলে ফোটনের এনার্জি কেমন হতে হবে, সারফেস গুলা কেমন হতে হবে, এটার উপরেই সাধারণত ল, সেটা আমরা পড়ব। এটা এটা একটু ভিতরে বোধ হয়। আর যেটা ওখানে কিছু এক্সারসাইজ আছে, আমি হচ্ছে বোধহয় ওই কত পেজ, কোথায় ছিল এটা, বই খুঁজে পাওয়া মুশকিল। আমাদের ফটো ইফেক্ট কত চ্যাপ্টারে ছিল আমাদের? তো অনেক বড় বই। আচ্ছা, এখানে আমরা ফটোলিটি ইফেক্ট তাহলে পড়বো। ফটোলিটি ইফেক্টের যে একটা ডায়াগ্রাম ছিল, যে একটা সার্কিট দিয়ে যে এক পাশে লাইট ফলে সেখান থেকে ইলেকট্রন এমিট হয় এবং সেটা আমরা রিসিভ করি। এই চ্যাপ্টারটাই মেইনলি, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এখানে আজকে তাহলে এই আরেকটা হচ্ছে ফটোলিটি ইফেক্টের ইকুয়েশন। তো ইকুয়েশনটা এখানে আছে, এক্সারসাইজ আছে 2.2। এই এক্সারসাইজটা করতে হবে। তাই ফটোলিটি ইফেক্ট থেকে আমাদের লজ অফ ফটোলিটি ইফেক্ট, তারপরে এটার একটা এক্সপ্লেনেশন, আর হচ্ছে ইকুয়েশন। আইনস্টাইন ইকুয়েশন অফ ফটোলিটি ইফেক্ট যেটা আমরা বলি, সেটা হচ্ছে এই যে ইকুয়েশন 2.9 এখানে যেটা আছে ইকুয়েশনটাই। এক্সারসাইজ আছে এখানে 2.2, যে একটা সারফেসের উপরে। আর একটা হচ্ছে এক্সারসাইজের জন্য আমাদের বাইজারের একটা বিজলালের বইয়ের একটা পেজ তোমাদের এখানে, এই ক্লাস যেটা গুগল ক্লাস, সেইখানে
ব্রিজলালের বইয়েরও কয়েকটা পেজ দেওয়া আছে, এই পেজগুলো দেওয়া আছে মূলত হচ্ছে এক্সারসাইজের জন্য, যে ফার্টিলিটি ইফেক্টের উপরে কি ধরনের এক্সারসাইজ করা যায়। তো ওইখান থেকে তোমরা কয়েকটা এক্সারসাইজ করবা, যে ইকুয়েশনটাকে বিভিন্নভাবে সলভ করা। যে একটা লাইটের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে ইলেকট্রন যে বের হয়ে আসবে সেই ইলেকট্রনের ভেলোসিটি কেমন হবে। তো এই ইকুয়েশন গুলো এখানে যেমন আছে যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এইচ নিউ নটটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন, আর নিউটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি। আর কাইনেটিক এনার্জির ভিতরে তো তোমরা জানো এটার মধ্যে হাফ এম ভি স্কোয়ার আছে। তো ইলেকট্রনের ম্যাস কনস্ট্যান্ট, সুতরাং ওখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারি। তো এটা বোধহয় আহ কারো কারো সিটিতেও বোধহয় প্রশ্নটা ছিল। তো আমরা এগুলো আর একবার প্র্যাকটিস করব, যে আইনস্টাইনের এই ফটোলিটি ইকুয়েশন থেকে কোনো এক্সারসাইজ দিলে সেটা আমরা পারি কিনা। আর একটা হচ্ছে এক্স রে। এক্স রের বেলায় আমরা বলেছিলাম যে ফটোলিটি ইফেক্ট, এইখানে এক্স রে হচ্ছে ইনভার্স। তো সেখানে লাইট পড়ে ইলেকট্রন বের হয়, আর এখানে এক্স রেতে হচ্ছে যে আমার ইলেকট্রন পড়ে কোনো একটা মেটালিক সারফেসে, তাহলে সেখান থেকে ফোটন বের হয়। তাহলে আমরা একটু সিম্পলি পড়বো যে হাউ এক্স রে ইজ প্রডিউস। তো এই ডায়াগ্রামটাই পড়লে আমরা দুই ইউজ করতে পারবো, মানে জাস্ট উল্টাটা করে দিলে এখানে পিঙ্ক কালারের জায়গায় আমাদের যদি অ্যারোটা চেঞ্জ করে আমরা এইদিকে ফোটন, তাহলে এইদিকে ইলেকট্রন যাবে, ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এটা একটু পড়বো যে ফটোলিটি ইফেক্টের যে ডায়াগ্রাম, এক্সপেরিমেন্টাল ডায়াগ্রাম আর এক্সটের যে এক্সপেরিমেন্টাল ডায়াগ্রাম, দুইটা আসলে একই ধরনের জিনিস, শুধু ফেনোমেনাটা একটু উল্টা। তো আমরা এই দুইটাই কিন্তু পড়বো, যে হাউ এক্স রে ইজ প্রডিউস আর হাউ ফটো ইলেকট্রন ইজ প্রডিউস। আর এখান থেকে আমরা এক্সারসাইজ আছে, এই যে এক্সারসাইজ 2.3, এটা আমরা একটু দেখবো যে সাধারণত আমরা বুঝবো যে এক্স রেতে কি ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, করলে কি ধরনের ফোটন, কত এনার্জির ফোটন বের হয়, যেটা আমরা তো বিভিন্ন মেডিকেল পারপাসে ইউজ করি, তো সেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এটা আমরা পড়বো। আহ, আর যেটা পড়বো সেটা হচ্ছে কম্পটন ইফেক্ট। এই যে কম্পটন ইফেক্ট আছে, কম্পটন ইফেক্ট আমরা পুরোটাই পড়বো। যে একটা ফোটন একটা ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড হলে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ কিভাবে চেঞ্জ হয়, একদম ইকুয়েশন 2.21 যেটা, অথবা 2.23, এই ইকুয়েশন পর্যন্ত আমরা এটা পড়বো। আর একটা জিনিস, এখানে এক্সারসাইজ আছে, অবশ্যই এই ইকুয়েশনগুলো যেহেতু ছোট ছোট, এক্সারসাইজ যেটা এক্সাম্পল 2.4, এটার সলিউশন সহ কিন্তু আমাদের এটা দেখতে হবে, পড়তে হবে। আর পেয়ার প্রোডাকশনে আমরা বলেছিলাম যে পেয়ার প্রোডাকশন কেন এমটি জায়গায় হয় না, কেন একটা নিউক্লিয়াসের পাশেই প্রোডাকশন, মানে একটা নিউক্লিয়াসের ঘটনার সাথে কেন এই ঘটনাটা ঘটে, আলাদা আলাদাভাবে কেন ঘটানো যায় না। তো সেটা আমরা বলেছিলাম যে observation হয় না। এখানে এক্সাম্পল 2.5-এ এই জিনিসটাই বলা আছে, যে এখানে আমি ইউজুয়ালি একটা ফোটন দিয়ে দুইটা পার্টিকেল তৈরি করতে পারি না, কারণ হচ্ছে যে যেটা আমরা মোমেন্টাম কনজারভেশন, যেটা ফটো কম্পটন ইফেক্টে ছিল, মোমেন্টাম কনজারভেশনটা এখানে হয় না, এইটা হচ্ছে ইস্যু। তো এই থিওরিটা আমরা একটু দেখব। আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ফোটন আর গ্র্যাভিটি 2.9, যেটা যে একটা ফোটনের রেস্ট মাস নাই, যে অলদো দে ল্যাক রেস্ট মাস, ফোটন বিহেভ অ্যাজ দো দে হ্যাভ গ্র্যাভিটেশনাল মাস। আমরা বলি যে ফোটন তো এমন একটা এনার্জি পার্টিকেল যেটাতে দাঁড়িপাল্লায় মাপা যায় না, কারণ হচ্ছে তার রেস্ট মাস নাই। কিন্তু আবার এখানে বলা হচ্ছে বাট তার গ্র্যাভিটেশনাল মাস আছে, এইটা দেখা যায়, যে এক্সপেরিমেন্টে দেখা যায় তার গ্র্যাভিটেশনাল মাস আছে। তো এখানে আমরা এই যে একটা থিওরি দিয়ে এটা প্রমাণ করেছিলাম, যে একটা ফোটন আসতে গিয়ে তার ফ্রিকোয়েন্সি, এনার্জি, তো এনার্জির সাথে তার ফ্রিকোয়েন্সি আছে, তো নিউটা চেঞ্জ হয়। আমরা দেখতেছি যে একটা ফোটন এই একটা এইচ উচ্চতায় তার যে এনার্জি ছিল, সে যখন ট্রাভেল করে আরো গ্র্যাভিটির কাছে চলে আসছে, যে পৃথিবীর সারফেস কাছে, তখন তার এনার্জি কিছুটা বাড়ছে। যে প্রথমের ই আর পরের ই দুইটা সমান না, কারণ এটা হচ্ছে ইএস নিউ, পরেরটা ইএস নিউ প্রাইম। তো এখান থেকে আমরা এটা একটু পড়বো, পাশাপাশি এই এক্সারসাইজ যেটা এক্সাম্পল 2.8, এটা আমরা দেখব যে আদতে আসলে আমি যদি কিছু রিয়েল ভ্যালু দেই,
তাহলে আমি এই ফ্রিকোয়েন্সি চেঞ্জটা দেখতে পাই কিনা। তো এখানে দেখো দেখা যাচ্ছে একটা দিয়ে 2.8-এ যে এখানে একটা হাইট বলা হয়েছে যে 20.5 মিটার হাইট থেকে একটা ফোটন আসছে। তো এইটুকুন পাথ ট্রাভেল করতে গিয়েও ফোটনের ফ্রিকোয়েন্সি 1.8 হার্জ। তো আমরা এই দুইটা জিনিস পড়বো এখান থেকে, থিওরি প্লাস এক্সারসাইজ। আর আমাদের আর একটা থিওরি ছিল, সেটা হচ্ছে ওই যে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল, এনার্জি বের করা। সেটা বোধহয় আর একটু পরে আছে। তো আমরা একটু ওইটাও পড়বো যে হাইড্রোজেন অ্যাটমের এনার্জির ইকুয়েশন, যে এনার্জি 13.6, যেটা এটা এখানে বোধহয় আছে। এটা আমি ক্লাসে করিয়েছিলাম, এই যে এই থিওরিটা। এটা একটু ভাঙ্গা ভাঙ্গা আছে, আমি বোধহয় একটু একসাথে করে দিয়েছিলাম। যে দুইটা পার্ট, এই যে বোর অ্যাটম মডেল, যেটা আমরা বলেছি বোর অ্যাটম মডেল 4.4, এখান থেকে আমরা কিন্তু এই ইকুয়েশন একটা আছে 4.13, এখান থেকে আমরা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস বের করি। আর একটা হচ্ছে হয়ে গেল এই যে এটা ইকুয়েশন 4.15, যে এনার্জি লেভেল। তো এটা বেসিক্যালি এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য করা, যে এনার্জি লেভেলের ইকুয়েশন। তো ইকুয়েশনগুলো উপরে একটু ছড়ানো ছিটানো আছে, বাট আমি বোধহয় একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছিলাম। যে ফাইনালি হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল হচ্ছে 13.6, এটা গ্রাউন্ড গ্রাউন্ড লেভেলের এনার্জি। তো আমরা এই থিওরিটা পড়বো, আর এটাই মোটামুটি শেষ। এরপরে আমরা নিউক্লিয়ার ফিজিক্স থেকে কিছু জিনিস পড়বো, খুব বেশি না, অল্প কিছু জিনিস। সেটা হচ্ছে, আমি ওটার যাচ্ছি না, এমনিতেই মুখেই বলি। সেটা হচ্ছে যে আমাদের ডিকে হয়, 4 ধরনের ডিকে হয় সাধারণত: আলফা ডিকে, বিটা প্লাস, বিটা মাইনাস, আর গামা ডিকে। তো এই 4টা ডিকে আমরা পড়বো একটু মানে এক্সাম্পল সহ, যে 4টা ডিকের এক্সাম্পল কি, যে ডিকে কি নাম কি, এগুলোর এক্সাম্পল। আর একটা হচ্ছে যে হাফ লাইফের, যে একটা হাফ লাইফ আছে, সেটা আমরা ইকুয়েশন, যেটা যে টি হাফ ইজ ইকুয়াল টু একটা, আহ, আমরা এটাকে কি বলি, আচ্ছা আমি আরেকবার বলি, যে আমরা ডিকের ইকুয়েশন, 4টা ডিকে প্রসেস করব এক্সাম্পল সহ, যে ডিকের নাম উইথ এক্সারসাইজ মানে এক্সাম্পল। আর একটা হচ্ছে ডিকে ল, যেটা ডিকে ল। স্যার স্যার এটা একটু স্লাইড থেকে মনে হয় দেখালে ভালো হতো স্যার। স্লাইড ঠিক আছে, তাহলে যাই দেখি। এটা মনে হয় শেষের দিকে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আছে। একটা ছিল যে বাইন্ডিং এনার্জি, হ্যাঁ বাইন্ডিং এনার্জি কাজকে বলে। তো আমরা সেটা বলেছিলাম যে আমাদের নিউক্লিয়াসের ইন্ডিভিজুয়াল মাস, মানে নিউট্রন প্রোটনের আলাদা মাস, আর ওরা যখন নিউক্লিয়াসে মাস থাকে তখন তাদের একটা ম্যাস ডিফারেন্স হয়, এটাকে বলি ম্যাস ডিফেক্ট। আর ম্যাস ডিফেক্টকে এনার্জিতে কনভার্ট করলে সেটাকে আমরা বলি বাইন্ডিং এনার্জি। তো আমরা বাইন্ডিং এনার্জির ডেফিনেশনটা পড়বো, যে বাইন্ডিং এনার্জি কাকে বলে। এটা পড়বো। আর একটা হচ্ছে একটু পরে, এখানে আছে, এই যে এটা আর কি, এটাকে আমরা বলতে যে হাফ লাইফের যে কনসেপ্টটা 12.2 কি ছিল, হ্যাঁ এই 12.2-তে যে থিওরিটা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি হাফ লাইফ ক্যালকুলেট করতে পারি।
তাহলে এটাকে আমরা বলতেছি যে কি বলে, ডিকে কনস্ট্যান্ট, দেন হাফ লাইফ, দেন হচ্ছে এই যে রেডিও অ্যাক্টিভ ডিকে। তো এই ইকুয়েশন 12.5 পর্যন্ত, হাফ লাইফ থেকে আমরা এই পর্যন্ত আসব। তো এইটাকে আমরা এই 12.2 যেটা, এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি ল। হয়ে গেল এটা 12.2, এটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি ল। এরপরে আমরা এখান থেকে এসেছি এটা রেডিও অ্যাক্টিভ ডিকে। তো এই ডিকে পর্যন্ত, এই ফর্মুলা পর্যন্ত আমরা পড়ব 12.5 পর্যন্ত। তো এই হাফ লাইফের এই থিওরিটা আমরা পুরোটা পড়বো, পাশাপাশি এই এক্সারসাইজটা। এক্সাম্পল আছে 12.2-তে, যেটা যে হাউ লং ডাজ ইট টেক টু 60% অফ এ স্যাম্পল অফ রেডন টু ডিকে। তো এখানে একটা এক্সারসাইজ আছে, ওই ইকুয়েশনটা ইউজ করেই রেডনের হাফ লাইফ এখানে একটা ইউজ করা আছে, যে 3.8 ডে। তো সেটা যদি কোশ্চেনে হয়তো তোমাদের এখানে নাই, বাট আমরা প্রশ্ন করলে এটা হয়তো বা দিয়ে দিব। তাহলে তুমি এখান থেকে এই কি বলে, এটা 60% ডিকে হতে কত সময় লাগে এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছি। তাহলে এই এক্সাম্পলটা আমরা দেখব 12.2, এটা দেখব। 12.3 যেটা, এটাও দেখব। আর এই ইকুয়েশনটা পড়ব, এটাকে আমরা বলছি যে দিস ইজ 12. আমরা কয়েকটা এক্সারসাইজ করবো, 12.1, 2, 3, 4, এই চারটা এক্সারসাইজ আমরা পড়বো এখান থেকে। আর হাফ লাইফ আর ডিকে ল, এই দুইটা ডেফিনেশন সহ থিওরি পড়বো, চারটা এক্সারসাইজ করব। আর একটা জিনিস যেটা করব সেটা হচ্ছে, আহ, আমি একটু লাস্ট ক্লাসে বলতে গিয়েছিলাম যে আমাদের যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা স্কিমেটিক, ধরো এখানে ডিকে গুলো আছে। আচ্ছা, এটা আমি অন্য জায়গা থেকে বলি। এটা না হয় আমি ছোট্ট করে একটা টেক্সট না হয় কপি করে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো, তোমরা না হয় সেখান থেকে পড়তে পারো। যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক ডায়াগ্রাম উইথ হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন, এটা না হয় আমি তৈরি করে গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু পড়ে নিও। তো এই মোটামুটি আমাদের ফাইনালের প্রিপারেশন, এইটুকুন পড়লে আপাতত আমার মনে স্যার হয় মাস পরীক্ষায়। ডিফেক্ট থেকে আসবে না? ম্যাথ ডিফেক্ট, হ্যাঁ স্যার। ম্যাথ ডিফেক্টটা ওই যে আমি বাইন্ডিং এনার্জি ডেফিনেশনের মধ্যে ফেলে দিয়েছি ওইটাকে, যে বাইন্ডিং এনার্জি পড়তে গেলে আমাদের মাস ডিফেক্টটা লাগে, যে বাইন্ডিং এনার্জি আসেই হচ্ছে মাস ডিফেক্ট থেকে, যেহেতু মাসের যে ডিফেক্টটা ওইটার ইকুইভ্যালেন্ট এনার্জিটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো আমি একবারে বাইন্ডিং এনার্জি বলেছি, মাস ডিফেক্ট বলিনি, যে এটা ডেফিনেশন আর কি, বাইন্ডিং এনার্জি কাকে বলে। আমার মনে হয় যে একটু, আসলে ফিজিক্স তো মানে শুনতে যেরকমই লাগুক, আসলে তোমাকে পড়তে হবে। তুমি যদি ভালোভাবে একটু পড়ে খাতায় একটু লেখো তাহলে খুব কঠিন হবে না, সহজই থাকবে। বাট তুমি যদি আবার ছেড়ে ছেড়ে দাও, পরীক্ষার হলে গিয়ে একটু গুছানো খুব টাফ হয়ে যায়। আর এলোমেলো লিখলে আসলে মার্কস কম ওঠে। তুমি যদি যতটুকুনি লেখো, যদি প্রিসাইজ ভাবে একটু ভালো লিখতে পারো, তাহলে তুমি ফুল মার্কস পাবা। কিন্তু তুমি যদি এলোমেলো করে লিখতে গিয়ে সারা খাতা জুড়ে পুরো প্রশ্ন লেখো, দেখা যায় যে মার্কস, টোটাল মার্কসটা কমে যায়। তো একটু প্রিসাইজ করে বুঝে শুনে ছোট ছোট করে লিখো, সমস্যা নাই। বাট তোমার কনসেপ্টটা যেন একটু পরিষ্কারভাবে তুমি প্রেজেন্ট করতে পারো, তাহলে আমার মনে হয় যে পরীক্ষা ভালো হবে। যেহেতু 100 মার্কসের পরীক্ষা, তো একটু তো কোশ্চেনটা দেখলে একটু প্রথমে বড় মনে হবে, একটু ঘাবড়াতে পারো। বাট আমার মনে হয় যে আহ, একটু আস্তে আস্তে স্লোলি তুমি আগাও, দেখবা যে অত কঠিন হবে না। কিন্তু প্রথমে প্রশ্ন দেখে মানে ঘাবড়িয়ে যেও না, তুমি পার্ট বাই পার্ট অ্যান্সার করতে থাকো। প্রিপারেশনও ওইভাবে তুমি নাও, যে ঠিক আছে ওয়েভস এন্ড অসিলেশন, অপটিক্স এবং এই মডার্ন ফিজিক্স, তুমি পার্ট বাই পার্ট, তোমার মাথার মধ্যে যেন সেগুলো আলাদা আলাদা জায়গায় থাকে।
একটার সাথে একটা মিশাবা না, তাহলে দেখো পরীক্ষা কঠিন হবে না। তুমি যতটুকুনি অ্যান্সার করো আশা করি ততটুকুনি ফুল মার্কস পাবা। এটাই আর কি। এখন ক্লাসে দেখছি স্টুডেন্ট 40, তা আমি যদি অ্যাটেন্ডেন্স দেই কি 12টা বেজে যাবে তো। স্যার একটা কথা ছিল। বলো। স্যার ল্যাবের দিন স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয় নাই, ল্যাব ফাইনালের দিন। আচ্ছা, ঠিক আছে, তোমার আইডিটা আমাকে টেক্সট করে দিও, আমি চেক করে দেখে দিয়ে স্যার দিব নি। স্যার ল্যাব ফাইনালের দিন কি স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল? আমরা স্যার পরে ওই যে ল্যাব থেকে অন্যটা ক্লাসে চলে গেছিলাম স্যার। আমি বোধহয় সবগুলোরে দিয়ে দিয়েছিলাম, দুই একটা বাদ পড়ে যেতে পারে। স্যার 5019 বাদ পড়ছে স্যার। স্যার আমার সেরকম স্যার হতে পারে, তাহলে আমাকে একটু বললেই হবে, আমি এটা এডিট করে দিব। স্যার তোমরা একটু একটু চেক করে 44 দেওয়া দেখো। হয়েছে নাকি দেখেন তো স্যার, 44 রোল। স্যার তুমি আমরা একটু তো দেখো অ্যাটেন্ডেন্স না। করিনি। জি স্যার, আমরা হ্যাঁ, কেউই দিতে পারি নাই স্যার অ্যাটেন্ডেন্স, আমরা কারণ কেউই আমরা তো তোমরা দেও অ্যাটেন্ডেন্স নাই, করিনি। কারণ ওই দিন প্রায় সব স্টুডেন্ট ছিল তো, ওই যে আবার আমি তো ওই দিন কুইজ নিলাম। তো আমার কুইজের খাতা দেখা শেষ হলে আমি কুইজের খাতার সাথে ওই আইডি গুলা অ্যাটেন্ডেন্স গুলো একটু মিলিয়ে দেখবো, তাহলেই হয়ে যাবে। ওই জন্য আর কি তোমাদেরকে আর ডাকি নাই, যে আমার কাছে তো প্রুফও আছে, যেহেতু তোমরা ক্লাসে কুইজ দিছিলা, জি জি তো স্যার। সেখানে তো সবার আইডি আছে। ওই জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে ডাকি নাই। তো আমি জাস্ট ওই কুইজের খাতাগুলো শেষ হয় নাই আমার, ওইটা শেষ হয়ে গেলে ওই আইডির সাথে আমি তোমার অ্যাটেন্ডেন্সটা একবার চেক করে দেখবো, তাহলে হয়ে যাবে। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। স্যার। এই জন্যই আর কি। তারপরে তোমাদের যদি কারো একটু হতে পারে ভুল টুল হয়, আমাকে নক দিও, আমি ঠিক করে দিব। তো আজকের অ্যাটেন্ডেন্সটা আমি কিভাবে দিব আসলে? 40 স্টুডেন্ট, তারপরে দিয়ে রাখি, কাজে লাগবে। আর স্যার আমার ওই যে স্যার ইউক্যাম এর স্যার নাম্বারটা বলছিলাম স্যার, ওই যে 18.5 হবে স্যার, ওটা 15 দেওয়া আছে স্যার, ওটা তো এখনো আপডেট করেননি স্যার। তাই নাকি? সেদিন না আমি বলছিলাম যে একটু ল্যাবে আমারে ধরে দিও, আমি বোধহয় চেক করলাম মনে হয় নাকি, আমার এখানে তো ভুলটা ধরতে পারি নাই আমি। তাহলে তুমি আমাকে একটু টেক্সট করে দিও তো আইডিটা, আর মার্কসটাও আচ্ছা লিখে ঠিক দিও, আছে। আমি তাহলে একটু চেক করে দেখবো। ওকে স্যার। আমি বোধহয় একবার চেক করেছিলাম, বাট তোমার সাথে চেক করলে ভালো হতো ওই সময়। আমি বোধহয় বলছিলাম যে একটু ল্যাবে আমাকে একটু মনে করাই দিও। ল্যাবে আর ওই দিন মনে ছিল না স্যার। হ্যাঁ, ওইটাই আর কি, ওই কারণে আমিও আসলে ওইটা ধরতে পারি না। স্যার আজকে কি প্রেজেন্ট না হবে? দিয়ে দেই আসলে, একটা ক্লাসের ঘাটতিও আছে, না হলে আবার তোমাদের ওখানে মার্কস কেটে দিতে পারে। ওকে স্যার। বেশি সময় লাগবে না, স্টুডেন্ট কম তো। আচ্ছা, এটা হচ্ছে সেকশন এ। তোমরা